তো বর্তমান ভিডিও স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো দেখুন এখানে আমরা জুম করে কর্মসংস্থানটা একটু বড় করে নিলাম। বড় করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু 20 এপ্রিল 2024-এর কর্মসংস্থান পত্রিকা। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে 20 এপ্রিল 2024-এর কর্মসংস্থান পত্রিকা। তো এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা আজকে একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য। অর্থাৎ 20 এপ্রিল কর্মসংস্থান পত্রিকায় যে প্র্যাকটিস সেটটা দিয়েছে সেটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাবো আমরা মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেট যাওয়ার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন চলে যাই সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা স্কিপ করে চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা এই প্র্যাকটিস সেটটা বড় করি, অর্থাৎ এই পেজটা যদি আমরা একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে এটি একটি প্র্যাকটিস সেট। এটি কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে পরিষ্কার লেখা আছে। কী লেখা আছে দেখুন, WBPSC এক্সাম ক্লার্কশিপ পরীক্ষা। তো এখানে ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আমরা যে কোনো পরীক্ষার আগে তার সিলেবাস সম্পর্কে, নাম্বার বিভাজন সম্পর্কে একটু জানা বোঝার দরকার থাকে। তাই আমরা এই জায়গাটায় যে কলমটা লেখা আছে সেই কলমটা আগে পড়ে নেব এখানে কি লেখা আছে। তো তার জন্য আমরা কি করব, একটু জুম করে বড় করে নেব। তো জুম করে যদি বড় করি তাহলে দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে কিন্তু WBPSC এক্সাম ক্লার্কশিপ পরীক্ষা। তো এখানে লেখা আছে দেখুন, এই কলমে প্রথমে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টরেট জেলা অফিসার ও অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোহার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 6000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। এবার তারপরে লেখা আছে দেখুন, আমরা যদি একটু উপরের দিকে তুলি তারপরে কি লেখা আছে, প্রথমে হবে কি লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। লিখিত পরীক্ষা আগস্টে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আপনাদের কিন্তু আগস্টে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম পার্টে পরীক্ষায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। কী হবে, ইংরেজিতে থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর, অ্যারিথমেটিকে থাকবে 30 নম্বর। সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। তারপরে এখানে দেখুন প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 0.025 নাম্বার করে কাটা হবে, অর্থাৎ 4টি ভুলে 1 নম্বর করে কাটা হবে এখানে। তারপরে দেখুন দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। প্রথম পার্টে যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন উত্তর তৈরি করছেন কে, রাজ্য সরকার মূল্যায়ন পর্ষদ কর্মরত নুরুল ইসলাম। তো নুরুল ইসলাম স্যারের কিন্তু অনেক প্র্যাকটিস সেট আমরা দেখেছি। তো নুরুল ইসলাম স্যারের প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটটা নুরুল ইসলাম স্যার করেছেন সেটি আমরা কিভাবে সমাধান করব চলুন দেখে নিই। চলুন সরাসরি চলে যাই এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। তো দেখুন এখানে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা 1 দাগের প্রশ্ন আছে দেখুন। তো 1 দাগের প্রথম প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতায় কোন স্থানে মানুষের সঙ্গে কুকুরের নিদর্শন পাওয়া গেছে? এর অপশান আছে রোপার, লোথাল, রংপুর, কালীবঙ্গন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু রোপারে কিন্তু এই মানুষের সঙ্গে কুকুরের কবরের নিদর্শন পাওয়া গিয়েছে কিন্তু এই রোপারে। আমরা চলে যাব 2 দাগের এই প্রশ্নে। 2 দাগের প্রশ্ন আছে, ঋগ্বেদের কোন মণ্ডলে সোমরাস নামে এক ধরনের পানীয় উল্লেখ আছে? 3য় মণ্ডল, 10ম মণ্ডল, 9ম মণ্ডল, 7ম মণ্ডল। তো এই সোমরাসটা কী জিনিস? তো সোমরাস কিন্তু এক ধরনের উত্তেজক তরল পদার্থ যেটা মাদকদ্রব্য হিসেবে দেবতাদের মধ্যে প্রচলিত ছিল। তো কথিত আছে সোমরাস কিন্তু সোমলতা নামক উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো সোমলতা নামক উদ্ভিদ এখনও পর্যন্ত মানুষ এখনও পর্যন্ত খুঁজে পায়নি যে সোমলতা নামক উদ্ভিদ এটি। কথিত আছে যে সোমলতা থেকে সোমরাস পাওয়া যেত এবং সেটি পান করলে মানুষ অমরত্ব লাভ করত। তো এগুলো সব কিন্তু এই নবম মণ্ডলে কথিত আছে। তো এখানে এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, নবম মণ্ডল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাব 3 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সাতবাহনদের মুদ্রার নাম কি? কৃষ্ণল, কাণ্ড, প্রোটিন আর দিনার। তো এই সাতবাহন রাজাদের কিন্তু
সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল কিন্তু পটিন। এরা কিন্তু ঢালাই মুদ্রাও ব্যবহার করতো। সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল কিন্তু পটিন। আরও কিন্তু অনেক মুদ্রা এই সাতবাহন বংশের রাজারা কিন্তু আরও অনেক মুদ্রা প্রচলন করেছিলেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। 4 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটি প্রশ্ন আছে। সুলতান মাহমুদ কততম আক্রমণের সময় সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন? তো এখানে দেখুন সোমনাথ মন্দির কততম আক্রমণে করেছিলেন? তো ইনি কিন্তু 16তম আক্রমণের সময় কিন্তু সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দিরটা লুট করে, অর্থাৎ সোমনাথ মন্দির আক্রমণ করেন কিন্তু 16তম আক্রমণের সময়। কিন্তু 971 থেকে 1030 পর্যন্ত ওনার রাজত্ব ছিল। তো 971-এর পরে 1001 প্রথম কিন্তু ভারত আক্রমণ করেন এই সুলতান মাহমুদ কিন্তু 1001 সালে প্রথমবার ভারত আক্রমণ করেন। কিন্তু এরকমভাবে কিন্তু 15বার কিন্তু ফেল করেন। 15বার ফেল করার পরে কিন্তু 16তম আক্রমণের সময় কিন্তু এই সোমনাথ মন্দিরটা লুট করেন কে? সুলতান মাহমুদ। কথিত আছে না অগাধ সোনা কিন্তু এই সোমনাথ মন্দিরে থাকতো। তো সেই সোনার লোভে কিন্তু এই সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দিরটা আক্রমণ করেন। এছাড়াও কিন্তু আরও কিছু গল্প আছে এর পিছনে, তো আমরা সে প্রসঙ্গে না গিয়ে এটা আমরা দেখব যে এই যে 16তম আক্রমণটা তিনি কত সালে করেছিলেন। তো 1026 সালে কিন্তু এই 16তম আক্রমণটা করেছিলেন। সেটা ছিল কিন্তু 6 জানুয়ারি কিন্তু তিনি তার সৈন্যদের নিয়ে এই 1026 সালে 6 জানুয়ারি আক্রমণ করেছিলেন সোমনাথ মন্দির। আর 1030 সালে কিন্তু তার মৃত্যু হয়। আর এই যে 17তম আক্রমণটা করেছিলেন কিন্তু 1027 সালে। তখন কিন্তু সেই আক্রমণটা ছিল জাটদের বিরুদ্ধে। জাটরা কিন্তু এই সোমনাথ মন্দির আক্রমণ করে মামুদ যখন চলে যাচ্ছিল, তখন কিন্তু জাটেরা তার সৈন্যদের ওপরে কিন্তু উৎপীড়ন শুরু করে। সেজন্য জাটদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু জাটদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সুলতান মাহমুদ 17বার আবার ভারত আক্রমণ করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 5 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, তৃতীয় মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিল? কর্নওয়ালিস আছে, ওয়ারেন হেস্টিংস আর লর্ড হেস্টিংস। তো এখানে আমরা 5 দাগের সঠিক উত্তর কী পাবো? তো 5 দাগের সঠিক উত্তর পাবো কিন্তু লর্ড হেস্টিংস কিন্তু তৃতীয় মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল হিসেবে ছিলেন। আমরা চলে যাব 6 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিল? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান, শেরশাহ, সুলতান রাজিয়া। তো এই চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন কে? তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু গিয়াসউদ্দিন বলবানের সঠিক উত্তর। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে, দেখুন কাছা নাগা বিদ্রোহ নেতা কে ছিলেন? এটা আছে শম্ভুদান, বিরসা মুন্ডা, তীরথ সিং, বিজয় পাঠক। তো এখানে কাছা নাগা বিদ্রোহ নেতা ছিলেন কিন্তু এই শম্ভুদান, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 8 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো 8 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেস এর ফয়েজপুর অধিবেশনে 1937 সালে কে সভাপতিত্ব করেছিলেন? জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, নেলি সেনগুপ্ত আর যমুনালাল বাজাজ। তো জাতীয় কংগ্রেসের ফয়েজপুর অধিবেশন 1937 সালে কে সভাপতিত্ব করেছিলেন? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জওহরলাল নেহরু। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 9 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, দেখুন কী প্রশ্ন আছে, দেখুন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন তফসিলের অন্তর্ভুক্ত? অষ্টম, চতুর্থ, নবম, সপ্তম। তো কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু ক্ষমতা বন্টন এই কোন তফসিলের অন্তর্ভুক্ত? তো 9 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই সপ্তম তফসিল। ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা কিন্তু অনেক প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা করিয়েছি আপনাদের। তো আমরা চলে যাব 10 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের কোন ভাষাটি 92তম সংবিধানের মাধ্যমে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি? ডোগরি, সান্তার, কোঙ্কনি আর ডির অপশানে আছে বোড়ো।
তো এখানে 10-এর দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কঙ্কনি। সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 11 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষার প্রাথমিক শিক্ষা প্রদান করার কথা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? 350-এর এ, 351, 335 আর 338। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 350-এর এ, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো এখানে প্রশ্ন আছে দেখুন, 12 দাগের একটি প্রশ্ন আছে, লোকসভায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য মোট কতগুলি আসন সংরক্ষিত আছে? এখানে আছে 84, 47, 131, 43। তো এর সঠিক উত্তর কী হবে? তো 12 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ 131টি আসন কিন্তু তপশিলি জাতি উপজাতির মধ্যে কিন্তু সংরক্ষিত আছে। তো 131 হবে সঠিক উত্তর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। চলে এবার 13 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সমপরিমাণ মেঘাচ্ছন্নতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় তাকে কি বলে? তো এর দাগ হবে সঠিক উত্তর আইসোনেভ। এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে জিরো উপত্যকা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? জিরো উপত্যকা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? সিকিম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে জিরো উপত্যকা কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। তো জিরো উপত্যকা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অরুণাচল প্রদেশ। দিদ্দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দর একটি প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চলে যাব আমরা 15 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে পিন্ডার ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? পিন্ডার ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কর্ণপ্রয়াগে, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর কর্ণপ্রয়াগ। চলে যাব আমরা 16 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন রকি পর্বত কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো রকি এই পর্বতটি কোন মহাদেশে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু উত্তর আমেরিকায় অবস্থিত। এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো এখানে দেখুন 17 দাগের একটি প্রশ্ন আছে, কত সুন্দর একটি প্রশ্ন। 17 দাগের প্রশ্ন আছে তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? আত্রেয়ী, দ্বারকা, ময়ূরাক্ষী আর মহানন্দা। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? তো এটা কিন্তু দ্বারকা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর দ্বারকা নদীর তীরে। চলে যাব আমরা 18 দাগের এই প্রশ্ন। SIDBI কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955, 1949, 1982 আর 1990। তো এর সঠিক উত্তর কী হবে? SIDBI কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1990 সালে। 1990 সালে কিন্তু SIDBI প্রতিষ্ঠিত হয়। তো SIDBI এর পুরো ফুল ফর্মটা কী আছে? তো এখানে যে SIDBI আছে, তো SIDBI এর সম্পূর্ণ নাম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি হলো ভারতের মাইক্রো, ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানিগুলির সর্বাধিক লাইসেন্সিং এবং নিয়ন্ত্রণের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা SIDBI। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। তো SIDBI এর পুরো নাম কিন্তু স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এখানে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1990 সালে, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 19 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স পরিমাপের ক্ষেত্রে কোন সালকে বেস ইয়ার হিসেবে ধরা হয়? তো এখানে আছে 2015 থেকে 16, 2011 থেকে 12, 2012 থেকে 13, 2001 থেকে 2002। তো এখানে সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 2011 থেকে 2012। এটাকে কিন্তু বেস ইয়ার হিসেবে ধরা হয় WPI এর, অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স। এটি কিন্তু বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 20 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী? জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক আর ক্লোরোফিল।
তো এখানে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী? সুন্দর একটি প্রশ্ন। তো এই অক্সিজেনের উৎস কী? তো এখানে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস অবশ্যই কিন্তু জল, অর্থাৎ এখানে এর দাগ হবে এর সঠিক উত্তর। জল হবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস। আমরা চলে যাব 21 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে অ্যাকোয়ারিজিয়াতে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এর অনুপাত কত? অ্যাকোয়ারিজিয়াতে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত কত? তো এখানে আছে 1:2, 2:3, 1:3 এবং 3:1। তো 21 দাগের সঠিক উত্তর কী হবে? তো আমরা অ্যাকোয়ারিজিয়া কাকে বলবো? প্রথমে আমরা দেখব অ্যাকোয়ারিজিয়া কাকে বলবো। তো অ্যাকোয়ারিজিয়া হলো এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াকে কিন্তু বলা হয় অ্যাকোয়ারিজিয়া। কি বললাম? এক আয়তন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে কিন্তু বলা হয় অ্যাকোয়ারিজিয়া, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 1:3 অনুপাতে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত থাকে কিন্তু অ্যাকোয়ারিজিয়াতে, অর্থাৎ এক আয়তন নাইট্রিক অ্যাসিড এবং 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে কিন্তু বলা হয় অ্যাকোয়ারিজিয়া। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। সুন্দর একটি প্রশ্ন আছে, ভিনিগার হলো, সুন্দর একটি প্রশ্ন 22 দাগের প্রশ্ন, ভিনিগার হলো কি? অ্যাসকারবিক অ্যাসিড, তারপরে আছে সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা এই কিছুদিন আগের একটি ভিডিওতে কিন্তু আমরা এটা আলোচনা করে দিয়েছি। ভিনিগার হলো এক প্রকার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, এটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, এটা কিন্তু ভিনিগার হলো এক প্রকার অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার অবশ্যই আপনারা দেখেছেন, হাটে বাজারে দোকানে কিন্তু এই ভিনিগার অ্যাসিড পাওয়া যায়। তো এর সঠিক উত্তর হবে ডি দাগ। আমরা চলে যাব 23 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 3.6 জুল, 3.6 × 10⁻6 জুল, 6.63 × 10⁻11 জুল আর 4.2 জুল। তো এখানে 1 কিলো ওয়াট ঘন্টা সমান কত জুল? তা 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো 1 কিলো ওয়াট ঘন্টা সমান কত জুল? তো 3.6 × 10⁻6 জুল। 1 কিলো ওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁻6 জুল, অর্থাৎ এখানে দেখুন বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 24 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের কোন ভিটামিনের সঙ্গে ক্যালসিয়ামের প্রত্যক্ষ সম্পর্ক আছে? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন B12 আর ভিটামিন ডি। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু ক্যালসিয়ামের প্রত্যক্ষ সম্পর্ক, তো ভিটামিন ডির কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত, ভিটামিন ডি, অর্থাৎ ডি দাগ হবে এর সঠিক উত্তর। ভিটামিন ডির সঙ্গে কিন্তু ক্যালসিয়ামের প্রত্যক্ষ সম্পর্ক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ফিজির রাজধানীর নাম কি? ফিজির রাজধানীর নাম কি? সুবা, কিংস্টোন, নিকোসিয়া আর বেলগার্ড। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সুবা। ফিজির রাজধানীর নাম হচ্ছে সুবা, দন্তুস্বয় হস্যু বয়াকার। সুবা কিন্তু এর ফিজির রাজধানী, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে এস বালাচন্দর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এস বালাচন্দর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, বাঁশি, সরোদ, বীণা। তো এস বালাচন্দর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এস বালাচন্দর কিন্তু বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন, বীণার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ ডি দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 27 দাগের প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো। তো 27 দাগের প্রশ্নটা কী আছে তার জন্য আমরা একটু উপর দিকে তুললাম। 27 দাগের প্রশ্ন আছে শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন, হ্যামার থ্রোয়ার, তীরন্দাজ, ভলিবল। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো 27 দাগের সঠিক উত্তরই হবে কিন্তু এই শীতল দেবী কিন্তু এই তীরন্দাজের সঙ্গে যুক্ত ছিলেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর তীরন্দাজ।
আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু বাম পাশে সরিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে প্রশ্ন দেখব 28 দাগের প্রশ্ন। এখানে 28 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। ডুরান্ড কাপ এটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস। তো ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো অবশ্যই আপনারা জানেন এই ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফুটবলের সঙ্গে ডুরান্ড কাপ যুক্ত। ডুরান্ড কাপ কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। আমরা চলে যাব 29 দাগের এই প্রশ্নে। দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান কোন লেখিকা? দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান কোন লেখিকা? আশাপূর্ণা দেবী, অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবী আর ললিতা মুখোপাধ্যায়। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কি? এখানে কিন্তু একটা প্রশ্ন ভালো করে বুঝবেন। এখানে বলছে দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান কে? তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী কিন্তু দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। মহাশ্বেতা দেবী এর সঠিক উত্তর, সিদ্ধাক। তো এখানে যেহেতু বলেছে দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পান, তো আমরা যদি প্রশ্ন করি প্রথম বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার কে পান, তো আপনি কি বলবেন তখন উত্তরটা? তো অবশ্যই আপনি উত্তরটা কমেন্ট করবেন। আমি বলে দিতাম কিন্তু আপনারা এখানে কমেন্ট করবেন, দেখব আপনারা কেমন প্র্যাকটিস করছেন। তো যে কোনো প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখুন। তো আর এডুকেশন স্কুল আপনার কথা ভাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস সেট তার নিজস্ব সংগ্রহ করে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। তো এরকম বিভিন্ন রকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করুন, তাহলে আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সুফল আসবেই আসবে। আর প্র্যাকটিস সেট যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার কিন্তু উপকারে আসবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। তো পরের প্রশ্ন আছে 30 দাগের এই প্রশ্ন। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি কার লেখা? রঘুরাম রাজন, শশী থারুর, শ্যাম পিত্রদা আর এস জয়শঙ্কর। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 30 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শ্যাম পিত্রদা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক হচ্ছে বইটির লেখক শ্যাম পিত্রদা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 31 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে বনবিবি উৎসব নিচের কোথায় পালন করা হয়? সুন্দর প্রশ্ন। বনবিবি উৎসব নিচের কোথায় পালন করা হয়? জঙ্গলমহল, ডুয়ার্স, সুন্দরবন আর বেতুয়া ডুহরি। তো 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই বনবিবি উৎসব এটি কিন্তু কোথায় পালন করা হয়? এটা কিন্তু সুন্দরবনে পালন করা হয় এই বনবিবি উৎসব, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। বনের পশুদের হাত থেকে যাতে সাধারণ মানুষ রক্ষা পায় তার জন্য কিন্তু এই বনবিবি পুজো দেওয়া হয়। তাই বনবিবি উৎসব কিন্তু এখানে পালন করা হয়। সেটা হচ্ছে কোথায়? সুন্দরবন। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। তো আমরা এবার দেখব 32 দাগের প্রশ্ন। 32 দাগের প্রশ্ন কী আছে? ব্রেন্ডন ফ্রেজার নিচের কোন চলচ্চিত্রের প্রধান অভিনেতা? তো এখানে যে অপশানগুলো আছে, এভরিথিংস এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, দ্য হোয়েল, দ্য এলিফ্যান্ট হুইসপার্স, অ্যান আইরিশ গুড বাই। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী আছে? ব্রেন্ডন ফ্রেজার নিচের কোন চলচ্চিত্রের প্রধান অভিনেতা? তো এখানে যে 32 দাগের প্রশ্ন আছে, এই 32 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে 32 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্য হোয়েল, অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর। দ্য হোয়েল কিন্তু ব্রেন্ডন ফ্রেজারের নিচের কোন চলচ্চিত্রের প্রধান অভিনেতা? তো এর সঠিক উত্তর হবে দ্য হোয়েল, বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 33 দাগের প্রশ্নে। 33 দাগের যে প্রশ্নটা আমরা এবার দেখব সেটি আছে এবছর আই লিগ চ্যাম্পিয়ন হলো কোন দল? এবছর আই লিগ চ্যাম্পিয়ন হলো কোন দল? শিলং, লাজং, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো আই লিগ জিতেছে কে? কোন দল আই লিগ জিতেছে? তো 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো সুন্দর একটি প্রশ্ন কিন্তু এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবছর আই লিগ চ্যাম্পিয়ন কোন দল হচ্ছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সঠিক উত্তর। ডিদ্দাক হবে সঠিক উত্তর। এনআইএ কত সালে গঠন করে? এনআইএ কত সালে গঠন করে? এনআইএ অবশ্যই আপনারা বুঝতে পারছেন এর ফুল ফর্ম কী।
তাছাড়াও এনআইয়ের বর্তমান সময়ে কিন্তু এই এনআই এর কাজ কী সেটাও আপনারা বুঝতে পারছেন যারা সচরাচর খবর রাখেন। তো এটা কত সালে গঠিত হয়? 2005, 2006, 2008 আর 1949। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো এখানে চৌত্রিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2008 সালে এনআইএ গঠিত হয়। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাহলে তো অবশ্যই এনআইএর কী ভূমিকা সেটা বর্তমানে দেখতেই পাচ্ছেন। তো চৌত্রিশ দাগের সঠিক উত্তর হবে 2008 সালে এনআইএ গঠিত হয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো এখানে 35 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি মহিলা মহাকাশচারী হিসেবে মহাকাশ থেকে ফিরে এলেন মারিনা ভাসিলেভস্কা, তিনি কোন দেশের বাসিন্দা? রাশিয়া, ইউক্রেন, বেলারুশ আর মার্কিন যুক্তরাষ্ট্র। তো সুন্দর একটি প্রশ্ন। 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এই মারিনা ভেসিলেভস্কা। মারিনা ভাসিলেভস্কা ইনি কিন্তু বেলারুশের বাসিন্দা, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, বেলারুশের বাসিন্দা। চলে যাবো আমরা 36 দাগের এই প্রশ্ন আছে, 2023 সালে রবি কান্নান রামন ম্যাগসাসাই পুরস্কারে ভূষিত হলেন কোন পেশার অসামান্য অবদানের জন্য? রাজনীতি, চিকিৎসা, জনসেবা আর সাংবাদিকতা। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 36 দাগের সঠিক উত্তর হবে চিকিৎসা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, অর্থাৎ 37 দাগের প্রশ্নে যাব। 37 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো এখানে 37 দাগের যে প্রশ্নটা আছে, সেটা দেখব। 37 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশন হিসেবে কে নিযুক্ত হলেন? সুনীল আরোরা, তারপরে আছে সুশীল চন্দ্র, রাজীব কুমার, সুধীর সিং সাধু। তো সম্প্রতি প্রধান নির্বাচন কমিশন হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে অবশ্যই আপনারা এটা জানেন, এটার সাথে পরিচিত হয়েছেন। তো সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হলেন? তো এর সঠিক উত্তর হবে সুখবীর সিং সাধু, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 38 দাগের এই প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠন করা হয়? সুন্দর একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠন করা হয়? তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো অপশানগুলো আছে দেখুন, 1951, 1948, 1940, 1937। তো পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কিন্তু 1937 সালে, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 1937 সালে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। তো ডিদ্দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 39 দাগের এই প্রশ্ন আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। 39 দাগের প্রশ্ন আছে, বকুল কথা কাব্যটির রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, সুচিত্রা ভট্টাচার্য আর বিমল মিত্র। তো 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 39 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 39 দাগের সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। বকুল কথা এই কাব্যটির রচয়িতা হচ্ছে আশাপূর্ণা দেবী, এর দাগ হবে সঠিক উত্তর, আশাপূর্ণা দেবী। চলে যাব আমরা 40 দাগের এই প্রশ্ন আছে দেখুন, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে গঠন করা হয়? 1980, 1982, 1984, 1986। তো পরিবেশ সংরক্ষণ আইন কত সালে গঠন করা হয়? তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1986 সালে এই পরিবেশ সংরক্ষণ আইন গঠন করা হয়, অর্থাৎ 1986 সাল, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 1986 সালে কিন্তু এই পরিবেশ সংরক্ষণ আইন গঠন করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 40টা প্রশ্ন কিন্তু জেনারেল স্টাডিজ থেকে এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় ছিল। এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকাটা আমরা দেখছি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট। আর আপনারা জানেন ইতিমধ্যেই অবশ্যই ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট, ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। এছাড়াও কিন্তু আমরা শুরুতেই বলেছি সিলেবাসে কী কী থাকবে। তো 40 নম্বর থাকবে কিন্তু জেনারেল স্টাডিজ। তো এই 40 নম্বর জেনারেল স্টাডিজ আমরা কিন্তু আজকের ভিডিওতে দেখলাম। কর্মসংস্থান পত্রিকায় যে প্র্যাকটিস সেটটা দিয়েছে তার থেকে কিন্তু এই 40 নম্বর জেনারেল স্টাডিজটা আমরা কমপ্লিট করলাম। আমরা কিন্তু এই অ্যারিথমেটিক 30 নম্বর অর্থাৎ অঙ্কের 30 নম্বরের ভিডিওটা কিন্তু আরেকটা ভিডিও করব, অর্থাৎ আজকের ভিডিওটা এটা, কালকের ভিডিওটা কিন্তু 30 নম্বরের অঙ্কের ভিডিও। তারপরে কিন্তু এখানে আছে যে
ইংরেজি ভিডিও, সেটা কিন্তু 30 নম্বর ইংরেজি ভিডিও তার পরের দিন কিন্তু দেওয়া হবে। অবশ্যই দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ভিডিওতে অবশ্যই আমরা দেখলাম জেনারেল স্টাডিজ থেকে প্রশ্নের সমাধান, আর আগামী ভিডিওতে অঙ্ক এবং ইংরেজি প্রশ্নের সমাধান দেখব। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।